তো বলবিদ্যার মধ্যে আমাদের ঘূর্ণন গতির একটা টাইপ পরীক্ষা আসবে, এটা একদম শিওর থাকো। যশোরপুর 2025-এর যে ম্যাথটা আসছে, এখানে আমরা তোমার এ বি একটা দণ্ড দেখতে পাচ্ছি, এবং এ বি দণ্ডের মধ্যে দুইটা আমাদের ঘূর্ণন অক্ষ দেওয়া আছে। একটা হলো যে পিকিউ মানে দণ্ডের এক প্রান্তে, আর একটা হচ্ছে যে এক্স ওয়াই মানে হলো দণ্ডের মাঝখানে। ওকে, আমাদের পুরাদণ্ডের ব্যাস বা পুরাদণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, 2.5 প্লাস 2.5। এটার উপরে 400 নিউটন বল প্রয়োগ করা হলো, এবং 8 কেজি ভরের এবি বস্তু। দণ্ডের বর মানে দণ্ডেরটা বর হচ্ছে 8 কেজি, এবং দুটো ঘূর্ণনক দেওয়া আছে। বলতেছে পিকি অক্ষের সাপেক্ষে এবি দণ্ডের টর্ক টর্ক হ্যাঁ টাউ টাউ বের করতে হবে। তো আমরা টর্কের জন্য সূত্র কি জানি? টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। এটা তো একদম আমাদের জানা সূত্র, টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। সো আমি নর্মালি মনে রাখতে বলি এভাবে, দেখো এফ সমান হচ্ছে নর্মাল বল, তাই না? আর টাউ সমান হলো কৌণিক গতিতে যেটা থাকে ওই বল। ওকে, তাহলে আর ক্রস এফ যেটা বললাম যে নর্মালি হচ্ছে এফ মানে হলো তোমার কৌণিক বা শুধু বল বোঝায়, হ্যাঁ। আর টাও মানে হলো কৌণিক বল বোঝায়, হ্যাঁ। ঘূর্ণন গতিতে তুমি যে বলটা ইউজ করতেছো, যে বলের মানটা প্রকাশ করতেছো, তা মূলত হচ্ছে টাও। তাইলে আমি বললাম অলওয়েজ এই কাজটা তুমি মাথায় রাখতে পারো যে তুমি যদি কৌণিক গতিতে যে রাশি টাও বা বল, এটা যদি এটা লিখো, সমান লিখো, জাস্ট এখানে আর বা যেটা ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধটাকে ক্রস করে দিবা, হ্যাঁ। সেমভাবে আমরা যখন এমনে ভরবেগ বলবো, যখন কৌণিক ভরবেগ বলবো, তখনও সেম, মানে এই বিষয়টা তোমার অনেক ক্ষেত্রেই কাজে দিবে। সূত্রগুলো সহজে মিলাইতে পারবে তুমি। টাও এর সাথে টাও মানে তুমি জানো এফ, তাহলে টাও থেকে এফ বের করার পদ্ধতি হচ্ছে সিম্পল আর গুণ করে দেওয়া, ক্রস করে দেওয়া। সেমভাবে অন্যান্য ক্ষেত্রে একই রকম সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু হলো আর ক্রস এফ, এবং আর এফ সাইন থিটা। আর ক্রস এফ মানে আমরা জানি কি আর এফ সাইন থিটা। তাহলে আর এর মান বসাইলা, এফ এর মান বসাইলা, থিটার মান বসাইলা হলো 90 ডিগ্রি। ওকে, সো এখন আমাদের টাওয়ার মানটা বের করলাম 200 নিউটন মিটার। ওকে, আর এখানে আমরা আর এর মান জানি, তোমার মানগুলো বসে আনসার বের করা। আর এখানে থিটার মানটা কীভাবে বের করবা? সো আমরা দণ্ডের টর্ক বের করলাম এভাবে। এবার আসো পিকিউ এবং এক্স ওয়াই এর মধ্যে কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটিকে ঘোরা অধিকতর সহজ হবে। এখানে দুইটা সাপেক্ষ দেখতে পাচ্ছ না, দুইটা অক্ষ, একটা হচ্ছে পিকিউ অক্ষ আর একটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ। কোন অক্ষের সাপেক্ষে ঘোরালে তুমি অধিকতর সহজে ঘোরাইতে পারবে, হ্যাঁ। সো এই ম্যাথগুলার সলভ আমরা কিভাবে করব? খুব সহজে আমরা তোমার জড়তার ভ্রামক বের করেই বা তোমার এল এর মান বের করেই, মানে জড়তার ভ্রামক আর কি, জড়তার ভ্রামক বের করে আমরা সিদ্ধান্ত নিতে পারি। যেদিকে জড়তার ভ্রামক কম হবে ওই দিকে তুমি সহজে ঘোরাইতে পারবা, তাই না? আমি এভাবে বলি যে জড়তার ভ্রামক মানে কি? জড়তার ভ্রামক মানে হচ্ছে তুমি যেটা ঘূর্ণন গতিতে জড়তার ভ্রামক হিসেবে চিনছো, ওটা মূলত রৈখিক গতিতে মানে নর্মাল যে ইয়াতে জানো, এখানে মূলত ভর হিসেবে কাজ করে। কি জড়তার ভ্রামক ইজ ইকুয়াল টু মূলত ভর। তো স্বাভাবিকভাবে তুমি একটা বেশি বরের বস্তুকে যদি গতিশীল করতে চাও, একটা ট্রাক আর একটা হচ্ছে একটা সাইকেল, তুমি কোনটাকে সহজে গতিশীল করতে পারবা? নিশ্চয়ই সাইকেল বা যেটার ভর কম, তাই না? আর বেশি বরের বস্তুটাকে তুমি সহজে চাইলে গতিশীল করতে পারবা না। সেমভাবে এখানেও জড়তার ভ্রামক যার বেশি, তাকে ঘোরাতে তোমার কষ্ট হবে বেশি, যার জড়তার ভ্রামক কম তার কষ্ট কম হবে। ওকে, সো আমাদের এই ক্ষেত্রে একটাই কাজ, আমরা জড়তার ভ্রামকটা বের করব দুই ক্ষেত্রেই। সো আমরা জানি এখানে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে যখন ঘুরতেছে তখন একদম মাঝখান বরাবর না, তো কোনো তোমার দণ্ডাকার মাঝখান বরাবর যখন আমরা অক্ষ সাপেক্ষে কোনো বস্তুকে ঘোরাই, তো যে ঘূর্ণন গতি প্রাপ্ত হয় ওটার সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে এম এল স্কোয়ার ডিভাইড বাই 12। এখানে এম এর মান জানা আছে, ভর এল এর মান জানা আছে 5, আর 12 তো জানো, তাহলে কেজি মিটার স্কোয়ারে আসবে আমাদের। আর পিকিউ মানে হলো এক পাশে, এই যে এটা হচ্ছে পিকিউ অক্ষের সাপেক্ষে, তাহলে এক পাশে হলে এম এল স্কোয়ার ডিভাইড বাই 3 হবে, তাই না? এটা হচ্ছে 66। তাহলে দেখো জড়তার ভ্রামক কোন দিকে কম? 16 সামথিং না? সো অফকোর্স আমাদের L1কে মানে হলো এক্স অক্ষের সাপেক্ষে আমাদের ঘোরাতে তোমার সহজ হবে। এই যে এক্স অক্ষের সাপেক্ষে দণ্ডটা ঘোরানো অধিকতর সহজ হবে। তুমি চাইলে এবার টাও বের করতে পারো, দরকার নাই। তুমি তো যত ভ্রামক দিয়ে ডিসিশন নিতে পারো, দরকার নেই। এখানে কোর্সে আর কি টাও দিয়েও দেখাইছে, বাট প্রয়োজন নেই। তুমি L1 যার বেশি, মানে যে অক্ষের সাপেক্ষে বেশি, সেই অক্ষের সাপেক্ষে ডিসিশন নিতে পারবা। বুঝছো কিনা? আচ্ছা ভাই, একটাকে 12 দ্বারা ভাগ করছে, একটাকে 3 দ্বারা ভাগ করার কারণটা কি? এই যে দুই অক্ষের সাপেক্ষে, এখানে চিন্তা করো, এক্স অক্ষের সাপেক্ষে মানে হচ্ছে মাঝখান দিয়ে ঘোরা। এটা বইয়ের সিকিউতে আছে, এগুলো আমার শিটেও আছে। এই যে এটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে মানে হলো মাঝখান দিয়ে ঘুরতেছে কোনো দণ্ডের,
কোনো দণ্ডের যখন অক্ষটা মাঝখানে হবে মানে মাঝখানে সাপেক্ষ ধরে তুমি ঘোরাবা, তখন এটাকে তোমার সূত্র হবে ml² ডিভাইড বাই 12, হ্যাঁ। আর যখন এক পাশে ধরে ঘোরাবা, এই যে পিকিউ মানে হলো এক পাশে, দেখো দণ্ডের এক পাশে, এটা হচ্ছে দণ্ডের মাঝখানে, তাহলে মাঝখানে হলে কি বললাম ml² ডিভাইড বাই 12, আর এক পাশে হলে কি বলবো ml² ডিভাইড বাই 3, ঠিক আছে। এটা হচ্ছে জড়তার ভ্রামক বের করার জন্য দুইটা সূত্র, এটা অলওয়েজ মনে রাখবা। কোনো দণ্ডের মাঝখান বরাবর হলে ml² ডিভাইড বাই 12, কোনো দণ্ডের এক পাশ বরাবর হলে ml² ডিভাইড বাই 3, বুঝছো? জি, বুঝতে পারছি। আর জড়তার ভ্রামকের জন্য কয়েকটা সূত্র আছে, একটা হচ্ছে গোলকের জন্য আছে, এরকম দণ্ডের জন্য আছে দুইটা, এগুলো একটু মাথায় রাখবা। জড়তার ভ্রামক 4-5টা সূত্র আছে, I=mr² একটা আছে, অনেকগুলো আছে সূত্র। এই যে সিলিন্ডারের ক্ষেত্রে আবার ml² ডিভাইড বাই 2, এইগুলো আলাদা আলাদা সূত্র কিন্তু, হ্যাঁ, কখন কোনটা যে দেয় বলা যায় না, সো একটু মাথায় রাখবা। এটাও করে দিই, এটাও দেখো সেম। চট্টগ্রাম 2025। তাহলে আমাদের জড়তার ভ্রামক নিয়ে কিন্তু অনেকগুলো সূত্র মাথায় রাখতে হবে, খেয়াল করো। 2.5 কেজি বরের ও 20 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট সিলিন্ডার তোমার 120 RPM এর অক্ষের সাপেক্ষে আবর্তন করছে। মানে হলো তোমার সিলিন্ডার দেওয়া আছে, আর এটা ওই যে অক্ষ চিন্তা করো, এই যে অক্ষ চিন্তা করো কত RPM ঘুরতেছে, 120 RPM। RPM মানে কি? ব্যাক, এটা রেভলিউশন পার মিনিট। এটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে কীভাবে নিব, প্রয়োজন সাপেক্ষে রেডিয়ান পার সেকেন্ডে কীভাবে নেই, এই যে আমাদের এটাকে আমরা সিম্পল 2π/60 দ্বারা গুণ করে দিব, তাই না? এটাকে যদি তুমি, এটা তো ইউজ করতে পারবে না RPM এককটা ইউজ করতে পারবা, এটা হচ্ছে ওমেগার মান আর কি, ওমেগা বা কৌণিক বেগ। এই কৌণিক বেগকে তুমি যদি কিসে নিতে চাও, তোমার এতে নিতে চাও, রেডিয়ান পার সেকেন্ডে নিতে চাও, RPM থেকে, রেভলিউশন পার মিনিট থেকে। রেভলিউশন পার মিনিটের অপর নাম কি বললাম? প্রতি মিনিটে কতবার ঘুরে। তোমাকে যদি বলা হয় একটা ফ্যান প্রতি মিনিটে 10 বার ঘুরে, তাহলে বলবা 10 RPM, হ্যাঁ। ওই কম্পিউটারে দেখবা, কম্পিউটারের মধ্যে আমাদের যেটা ফ্যান আছে, ভিতরে ফ্যানগুলো ঘুরে, কম্পিউটারের বায়োস সেটিংয়ে এই ফ্যানের স্পিডটা দেখায়, কখনো গেছে কিনা জানি না, বায়োস সেটিংয়ে ওইখানে দেখবা 20 RPM, 200 RPM, 50 RPM এভাবে দেখায় এখানে কম্পিউটারের মধ্যে। RPM মানে ওই যে কম্পিউটার ফ্যানটা কত স্পিডে ঘুরতেছে এটা দেখায়। RPM মানে হলো রেভলিউশন পার মিনিট, মানে হচ্ছে এটা ব্যাগ দেওয়া আছে তোমাকে, কৌণিক ব্যাগ। কিন্তু রেভলিউশন পার মিনিটে তো আমরা ম্যাথ করতে পারবো না, আমাদের নিতে হবে কিসে? রেডিয়ান পার সেকেন্ডে। সো আমরা 120কে ইন্টু 2π/60 দ্বারা গুণ করে দিলে এটা চলে যাবে তোমার রেডিয়ান পার সেকেন্ডে, ওকে। যেটা আসবে আনসার, ওটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে আসবে, ওকে। তাহলে এটা হচ্ছে মূলত কৌণিক ব্যাগ দেওয়া আছে। যাই হোক, সিলিন্ডারটিকে গলিয়ে চিত্র 2-এর ন্যায় একই ভর এবং 250 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ডে পরিণত করা হলে 100 RPM আবর্তন করছে। আচ্ছা, এটাকে গলানো হলো, গলিয়ে তোমার এত ব্যাস বিশিষ্ট একটা দণ্ডে পরিণত করে দেন এটাকে আবার ঘোরাচ্ছে কত RPM? 100 RPM এ। বলতেছে দণ্ডটির কৌণিক ভরবেগ বের করো, মানে আমাদের দণ্ডটা কি বের করতে হবে? কৌণিক ভরবেগ, বা আমাদের এই যে L বের করতে হবে। তো দেখো তোমাকে কি বলছি, M = কি বলবা? M = হচ্ছে তোমার P=mv, মনে আছে? কৌণিক ভরবেগ, শুধু ভরবেগের সংজ্ঞা কি ছিল? ভর এবং বেগের গুণফল = ভরবেগ ছিল না? P=mv, ভর এবং বেগের গুণফল = কি? ভরবেগ। সেখানে আমরা যেটা নর্মাল ভরবেগ, এখানে আমরা বলবো কৌণিক ভরবেগ বা L। কি বলবা? কৌণিক ভরবেগ বা L, ঠিক আছে। আর এখানে যেটা আমরা ভরবেগ হিসেবে জানি কৌণিক গতির ক্ষেত্রে, আমরা জানি যে সেটা জড়তার ভ্রামক I, হ্যাঁ। আর এখানে যেটা ব্যাগ হিসেবে জানি, ওখানে জানি যে আমরা সেটা কৌণিক ব্যাগ, তাই না? তাহলে I = I⍵, সূত্রটা মিলে গেল না? তাহলে আমাদের সূত্র কি? I = I⍵, হ্যাঁ। যদি এভাবে মনে রাখতে পারো ভালো, রিলেট করে, আর তা না হলে ডিরেক্ট সূত্র মনে রাখবা, কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে L = I⍵, L = I⍵, ওকে। তাহলে আমাদের এই যে L = I⍵ মধ্যে I বের করতে হবে, ওমেগা বের করতে। ওমেগা কিন্তু আমি বলে দিছি ইতিমধ্যে, হ্যাঁ। ওমেগা মানে কি? কৌণিক ব্যাগ, হ্যাঁ। তোমাকে এখানে ইনডিরেক্টলি দেওয়া আছে 120 RPM। 120 RPM এর মধ্যে আমাকে রেভলিউশন পার মিনিট থেকে জাস্ট রেডিয়ান পার সেকেন্ড আনতে হবে 2π/60 দ্বারা গুণ করে, সিম্পল কথা। তাহলে L = এই যে ওমেগার মান আমরা বের করতে হবে, এখানে সূত্র দিয়ে করছে, বিষয়টা একই, যে 2π/60, হ্যাঁ। ঘুরে ফিরে একই কথা, হ্যাঁ। এখানে 100 কেন দিছে? গুণন সংখ্যা 100 দিয়ে করছে, হ্যাঁ। এখানে কিন্তু 120 দেখা যাচ্ছে। যাই হোক, আচ্ছা, আমার কোনটা করতে বলছে? দণ্ডের সাপেক্ষে করতে বলছে, এই জন্য, হ্যাঁ। দণ্ডের সাপেক্ষে বলতেছো, এই জন্য 100 RPM, এই জন্য। যাই হোক, তাহলে আমরা এই 2π/60 দ্বারা গুণ করবো, ঘুরে ফিরে একই কথা। তুমি চাইলে সূত্র অ্যাপ্লাই করতে পারো, একই কথা। 2π/60 মানে যে দেখো 2π/t, t এর মান হলো 60, তার মানে 2π/60 দ্বারাই গুণ করছে, একই কথা। আর I এর মান জানা নাই, I এর মান বের করতে হবে। এখন তোমাকে I এর মান বের করার জন্য একটু মাথায় রাখতে হবে। দেখো
আয়ের মান বের করবা তুমি এই দণ্ডটির জন্য। আই মানে কি জড়তার ভ্রামক। এখন আয়ের তো অনেকগুলো সূত্র জানো, জড়তার ভ্রামকের অনেকগুলো সূত্র জানো, তাই না? একটু দণ্ডটার দিকে তাকাও তো। একে তো এটা হচ্ছে দণ্ড এবং দণ্ডটা এক প্রান্তে, তো একটু আগে পড়ে আসছে এক প্রান্তে হলে সূত্র কী হবে, ml²/3। ওকে, তাহলে এখানে আমরা ml²/3 এর সূত্রটা দিব। এই যে I=ml²/3। এখানে আগে আয়ের মান বের করবা, দেন এল এর জায়গায় L=i মধ্যে আয়ের মান বসা দিলে তোমার আনসার চলে আসবে। তাহলে এটা হচ্ছে কণিক ভরবেগ। বুঝছো কিনা এটা? জি বুঝছি। এরপরে আসো, কোন বস্তুর ঘূর্ণন থামানো কঠিন হবে। সিম্পল কথা, দেখো আমরা একটু আগে বের করে আসছি যে তোমার যার কৌণিক ভরবেগ বেশি তাকে থামানো বেশি কঠিন না। সিম্পল কথা, ধরো একটা বাস, হ্যাঁ, তোমাকে দুইটা উদাহরণ দিই। বড় একটা বাস, হ্যাঁ, অনেক বড় একটা বাস। তারপর আরেকটা হচ্ছে, মানে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো ভাইয়া যে যার ভর বেশি, লাইক একটা হচ্ছে বড় বাস আর একটা হচ্ছে ছুঁড়ো পাথরের টুকরা, বলো তো কোনটাকে থামানো সহজ এখানে তোমার কাছে? ধরো দুইটাই গতিশীল আছে, কোনটাকে তুমি সহজে থামাইতে পারবা? পাথরের টুকরা। পাথরের টুকরা। ওকে, সিম্পল। তাহলে তুমি এখানে তুমি যে আনসারটা দিলা আমাকে যে আমি পাথরের টুকরাকে আগে থামাইতে পারবো, কী ভেবে আনসারটা দিছো বলো তো? ভর কম। ভর কম। ওকে, গুড। তাহলে তুমি এখন কি দেখেছো? ভর ভেবে তোমার আনসারটা দিয়েছো ভর। ওকে, যার ভর কম তাকে তুমি দিয়েছো। তুমি একটা পাথরের টুকরা না চিন্তা করে একটা বুলেট চিন্তা করো, বুলেট। হ্যাঁ, এখন আমি তোমাকে বললাম একটা বন্দুক থেকে বুলেট বের হচ্ছে, আরেকটা হচ্ছে বাস ধরো বা সাইকেল আসতেছে। এখন তুমি কাকে সহজে থামাইতে পারবা? সাইকেলকে। সাইকেলকে। এখন কিন্তু তুমি সাইকেল হোক, এটা বড় বাসও হোক, তারপরেও তুমি চাইলে চেষ্টা করতে পারবা, কিন্তু বুলেট তোমাকে ব্যাথ করে চলে যাবে। তার মানে এখানে তুমি কী ভেবে ডিসিশনটা নিলা? এখানে কি বড় চিন্তা করলা? না, কি চিন্তা করলা? একটার ব্যাগ হচ্ছে অনেক বেশি আর একটার ব্যাগ কম। বাস কি বুলেটের মতো চলতে পারবে নাকি? চাইলেও সম্ভব? বাস তার বুলেটের মতো ব্যাগ পেতে পারবে না। হ্যাঁ, তার মানে কেন তুমি কি দেখে ডিসিশনটা নিলা? ব্যাগ, ভ্যালোসিটি। তো আমাকে ব্যাগের ডিসিশন, ব্যাগটাও আমরা ওই যে কোনো বস্তু থামাতে পারবো কি না এটা ডিসিশন আমরা ব্যাগ দিয়েও নিতে পারি। তোমাকে যদি একটা বুলেট থামাইতে বলি আর একটা খুব ধীরগতিতে বাস বা গাড়ি আছে যেটা থামাইতে বলি, তুমি বুলেটকে থামাতে চাইবা না, কারণ বুলেটের ব্যাগ বেশি। তার মানে অনেক সময় তোমাকে ভরও বিবেচনা আনতে হবে, অনেক সময় ব্যাগও বিবেচনা আনতে হবে, সব মিলায়া ভর ব্যাগ বিবেচনায় আনতে হবে। তার মানে আমরা কী দিয়ে ডিসিশনটা নিব? ভরবেগ বের করে ডিসিশনটা নিব, এক কথায়। হ্যাঁ, যার ভরবেগ বেশি হবে তাকে থামানো বেশি কষ্টকর হবে, এক কথায়। ঠিক আছে, ভর এবং ব্যাগ কম্বাইনলি বেশি হতে হবে, কোনো একটা কম বেশি হলে হবে না, ভর এবং ব্যাগ কম্বাইনলি বেশি হতে হবে। সো আমরা এখানে কী দেখে ডিসিশনটা নিব যে কোনটাকে থামানো কঠিনতর হবে? যার ভরবেগ বেশি হবে। সিম্পল কথা। সো আমরা ইতিমধ্যে তোমার এই দণ্ডটার ভরবেগ কিন্তু জেনে গেছি 54.something, তাহলে বের করার দরকার নেই। এবার আসো সিলিন্ডারের ক্ষেত্রে। সিলিন্ডারের ক্ষেত্রে আমরা আবারও কী বের করবো? L=i, একই কথা। L=i মানে কি? ভরবেগ বের করবো আর কি। L মানে কি? ভরবেগ। যে P=mv না, একটাকে বলে আসছি। M মানে হলো জড়তার ভ্রামক I, B মানে হলো ওমেগা, পি মানে হলো এল, কৌণিক ভরবেগ আর কি। সো কৌণিক ভরবেগ L=i। ওকে, এখানে এল এর মান জানো না, এল এর মান বের করতে হবে। এল এর মান কি? এল এর মান হচ্ছে তোমার এই যে জড়তার ভ্রামক। এখন এই সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামকের সূত্র মনে রাখবা, mr² ডিভাইডেড বাই 2, একদম মুখস্থ। সিলিন্ডারের জন্য এই যে সিলিন্ডারের জড়তার ভ্রামকের সূত্র কি? mr² ডিভাইড বাই 2, এটা অলওয়েজ মুখস্থ রাখবা। হ্যাঁ, এই কয়েকটা আসবে তোমাদের, এই বাইরে অনেক যে সূত্র আছে তা না, 4-5টা সর্বোচ্চ। সিলিন্ডারটা মনে রাখিও। এরপরে ওমেগা আমরা জানি না। হ্যাঁ, এখানে দেওয়া আছে কি 120 RPM, এটাই মূলত ওমেগা। তবে আমাদের এটাকে 2π/60 দ্বারা গুণ করে তোমার রেডিয়ান পার সেকেন্ড আনতে হবে, দেন এখানে মান বসাই দিলে তোমার আনসার মিলে যাবে। এটা আর করতে হবে না, তুমি জাস্ট ডিসিশন নাও কোনটা বেশি কোনটা কম। দেখো এখানে দ্বিতীয় ক্ষেত্রে ওমেগা পাচ্ছ মাত্র এল পাচ্ছ 0.17 আর এখানে পাচ্ছ 54, কোনটা বেশি? অফকোর্স এই দণ্ডটা চিত্র 2-এর বেশি। সো চিত্র 2-এর বস্তুটাকে থামানো বেশি কষ্ট হবে তোমার। বুঝছো কি না? এগুলো করতে হবে না। হ্যাঁ, এই যে ডিরেক্ট লিখে দিতে পারবা, দণ্ডের ঘূর্ণন থামানো কঠিন হবে। বুঝে গেছে? জি বুঝছি। এই আর কি। এগুলো আবার চাইলে টাও দিয়ে দেখাইতে পারো, সমস্যা নেই। এই যে টাও দিয়ে যে DL/D মানে T1 T2 DL ডিভাইড বাই DL। সো DL মানে কি?
তোমার পরিবর্তনটা, ভরবেগের পরিবর্তনটা বোঝাচ্ছে আর কি। সো ভরবেগের পরিবর্তন হার আমরা জানি প্রযুক্ত বলে সমানুপাতিক, তোমার টাও থেকে ইয়া থেকে জানি আমরা এই নিউটনের সূত্র থেকে। সো এই ক্ষেত্রে আমরা ওই যে এটার রেশিও দিয়ে বের করতে পারি, মানে যেটার বল বেশি হবে ওইটার নিশ্চয় ভরবেগের পরিবর্তনটা বেশি হবে। সো ভরবেগের পরিবর্তন বেশি হবে মানে কি থামানো কঠিন হবে, এই কথা আর কি। আরেকটা গুণন গতির ম্যাথ দেখি, দেখো বরিশাল বোর্ড 2025। একজন ছাত্র 0.1 কেজি ভরের একটি পাথরখণ্ডকে 0.20 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 60 বার ঘোরাতে পারে। প্রতি মিনিটে 60 বার ঘোরাতে পারে, তার মানে বলো তো কৌণিক বেগ কত? 60 আরপিএম। গুড, 60 আরপিএম রেভলিউশন পার মিনিট। হ্যাঁ, 60 আরপিএম বা 16 রেভলিউশন পার মিনিট। এখন এটাকে আমরা যদি রেডিয়ান পার সেকেন্ডে নিতে চাই, সিম্পল কথা, 2π/60 দ্বারা গুণ করবা, তুমি সুন্দর মতো ব্যাগটা পেয়ে যাবা। হ্যাঁ, ইউজ করতে পারবে এবার এটাকে, ওমেগাটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবা। যাই হোক, মানে আমাদের ব্যাগটাই দেওয়া থাকে এইভাবে মূলত। পরবর্তীতে আচ্ছা কী করলো সে, 0.1 কেজি বর বললো। হ্যাঁ, 0.1 কেজি বরের একটা বস্তু এরকম দিয়ে দেন এটাকে বৃত্তাকার পথে এরকম ঘুরাইতে থাকলো আর কি। তো সে সুতার দৈর্ঘ্য 3 গুণ করলো। আচ্ছা বুঝলাম, সুতার দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ 3 গুণ করছে পরবর্তীতে। আগে ছিল 0.20, তাহলে 3 গুণ করে দিবা। হ্যাঁ, এটার সাথে 3 গুণ করে দিবা। তাহলে একই পথে ঘোরাতে চেয়েছিল, একইভাবে ঘোরাতে চেয়েছিল, তাহলে সুতাটি সর্বোচ্চ 2 নিউটন বল সহ্য করতে পারে। যাই হোক, পাথরখণ্ডটির ঘূর্ণন গতিশক্তি বের করতে হবে আমাদের। ঘূর্ণন গতিশক্তির সূত্র কি আমরা জানি, দেখো ওইটার সাথে মিলাও। এমনি গতিশক্তির সূত্র কি, হাফ অফ এমবি স্কোয়ার। তাহলে তোমাকে কি বললাম, এখানে যেটা ভর আর আমাদের কৌণিক গতিতে সেটা কি, জড়তার ভ্রামক না? এখানে যেটা সদিব ব্যাগ, এখানে সেটা কৌণিক ব্যাগ না? তাহলে ওমেগা স্কোয়ার, তাহলে ই বা ইকে। হ্যাঁ, ইকে ইকুয়াল টু হাফ অফ আই ওমেগা স্কোয়ার। এইভাবে যদি তুমি মনে রাখো, তোমার ওই সূত্রের বেসিকগুলো ভুলবা না, তুমি সূত্র কখনোই ভুলবা না। তোমার মাথায় আনতে হবে না যে ঘূর্ণন গতিশক্তির জন্য আবার কোন সূত্র অ্যাপ্লাই করব। তুমি গতিশক্তির জন্য যে সূত্র জানো ওইটাই মূলত, তবে এখানে ঘূর্ণন বলাতে ওই এর জায়গায় জড়তার ভ্রামক দিবা। আমরা জানি যেটা এখানে ভর, এখানে সেটা জড়তার ভ্রামক, এখানে যেটা ব্যাগ, এখানে সেটা কৌণিক ব্যাগ, সিম্পল কথা। তাহলে এখন কী বের করবা, আই বের করবা, ওমেগা বের করবা। ওমেগা তো দেওয়া আছে, এই যে বললাম 60 আরপিএম দেওয়া আছে না, 60 আরপিএম তুমি বের করবা, 2π/60 দ্বারা গুণ করে দিবা। সিম্পল, এই যে 2π/60 দ্বারা গুণ করে দিলা। তাহলে বের করতে হবে কি, আয়ের মান। আই আমরা জানি না, তাহলে আয়ের সূত্র কি, এভাবে যদি কোনো পাথরখণ্ডকে এভাবে কোনো একটা বৃত্তাকার পথকে ঘোরাও যে কোনো বস্তুকে, সূত্র হচ্ছে সিম্পল সূত্র, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এই সূত্রটা আমরা সবচেয়ে বেশি ইউজ করবো, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এখানে আর এর মান জানো 0.2, এই যে 0.2 ব্যাসার্ধ ঘোরাচ্ছ, এই জন্য আর এর মানটা চেঞ্জ এখানে ইয়ে হবে, আর বাকি সূত্রে বসা দিলে ঝুলে পেয়ে যাবে আনসারটা। ওকে, বুঝছো এটা? জি বুঝছি। এরপরে কি বললো যে ছাত্রটি সফল হতে পেরেছিল কিনা, মানে তুমি একটা কাজ করলা, কি কাজ করলা, সেটা হচ্ছে 3 গুণ করে দিলা সুতার দৈর্ঘ্যটা। এই যে সুতার দৈর্ঘ্য 3 গুণ করছো, 3 গুণ করার কারণে তোমার পাথরের উপর সুতার উপর টান বলও বাড়বে না, মানে সুতার টান বলও কিন্তু বেড়ে যাবে। সো আমরা সুতার টান বল বের করবো বা কেন্দ্রমুখী বলের মানটা বের করবো এখানে এক কথায়। ওকে, সো আমরা জানি তোমার সুতার দৈর্ঘ্য, আমরা কেন্দ্রমুখী বলে সূত্র কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। হ্যাঁ, এফ ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলে সূত্রই। ঠিক আছে, এটা আমাদের মূলত ওই সূত্রগুলো থেকে আসছে। আমরা তোমার টাওয়ের যে সূত্রগুলো জানি, বাকি যে সূত্রগুলো এগুলো থেকে আসছে, এখানে নতুন কোনো না। এটা এফ ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। তো এখানে আমরা তোমার সুতার দৈর্ঘ্য আগেরটা নাই, 0.20 নাই, এটাকে 3 গুণ করবে। যে সুতার দৈর্ঘ্য 3 গুণ করে দিবা, 0.6। আর এর মান জানো, তাইলে ওমেগার মান আমরা সে একইভাবে ঘোরাতে চেষ্টা করেছিল না, সো ওমেগার মান কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, 60 আরপিএমই রাখবা, এই যে 60 আরপিএম রাখবা, মানে 6.28 রেডিয়ান পার সেকেন্ড 2π/60 দ্বারা গুণ করে। আর এম এর মান তো বলে দিয়েছে 0.1 কেজি, তাহলে 2.366 নিউটন, কিন্তু বলেই দিছে সর্বোচ্চ 2 নিউটন বল সহ্য করতে পারবে। তার মানে সে সফল হবে না, সুতাটা ছিঁড়ে যাবে। ওকে, সেভাবে করে আমরা ম্যাথগুলো করব। এবার আমরা একটা তোমার ইয়ার ম্যাথ করি। এই ম্যাথগুলো খুব গুরুত্বপূর্ণ, একটা ম্যাথ পাওয়ার চান্স অনেক বেশি। এই যে আমাদের নিরাপদে ভাগ নিতে পারবে কিনা, বা আমাদের এই যে ব্যাংকিং গুণ রিলেটেড আর কি। হ্যাঁ, দেখো বরিশাল 2025, 600 কেজি ভরের একটি গাড়ির চাকার ব্যাস 1.2 মিটার এবং চাকাটি 15 সেকেন্ডে 50 বার ঘূর্ণন সম্পন্ন করতে পারে। খেয়াল করিও, চাকাটা 15 সেকেন্ডে 50 বার ঘুরে, 50 বার ঘুরে এরকম। তাহলে আচ্ছা বলো তো, তোমার একটু ভেবে চিনতে বলো। হ্যাঁ, এখানে কৌণিক বেগ কত, ভেবে চিনতে বলবা। 15 সেকেন্ডে 50 বার ঘুরে,
চাইলে বের করতে পারবা তুমি। দেখো তুমি কি জানো, এটাকে যদি মিনিটে বলতাম তাহলে তো তুমি সহজে বলতা, তাই না? তোমাকে যদি বলতো প্রতি মিনিটে 50 বার ঘুরে, তার মানে কি বলতা, 50 RPM বলতা আর কি, তাই না? কিন্তু বলে দিছে কি 15 সেকেন্ডে, তাহলে তুমি 1 মিনিটে বের করো। এই যে 15 সেকেন্ডে ঘুরে 50 বার, তাহলে বলো 1 সেকেন্ডে ঘুরে কতবার? এই যে 50 ভাগের 15, তাহলে ভাইয়া বলো 200। হ্যাঁ 60 সেকেন্ডে ঘুরে কতবার? সিম্পলভাবে বের করবা। হ্যাঁ সিম্পলভাবে বের করবা, তাহলে 4 4 5 200, হ্যাঁ 4 5 20, 200 RPM। ওকে, সেইভাবে চাইলে আমরা বের করতে পারি। হ্যাঁ আচ্ছা, বেশ জানা আছে। তাহলে গাড়িটি এত কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ নিয়ে অতিক্রম করছিল। আমাকে বলছে এখানে বাকের ব্যাসার্ধ জানা আছে, ওকে। 5 মিটার রাস্তার প্রশস্ত দেওয়া আছে, আর এটা হচ্ছে রাস্তার মাটি, মানে এটা হচ্ছে মাটি আর কি নিচে, আর এটা হচ্ছে রাস্তাটা তৈরি করলা কত ডিগ্রি উপরে তৈরি করলা, কতটুকু উপরে তৈরি করলা, মাটি থেকে 0.2 মিটার উপরে তৈরি করলা। তাহলে বলতেছে রৈখিক বেগ নির্ণয় করো। হ্যাঁ নর্মাল বেগটা আমাদের বের করতে হবে। সো আমি আবারও ওইখানে বললাম টাউ ইজ ইকুয়াল টু যেমনটা আমরা করেছিলাম। হ্যাঁ টাউ ইজ ইকুয়াল টু আমরা যেমনটা তোমার এফের সাথে আর গুণ করে দিয়েছিলাম, তাই না? এফের সাথে আর ক্রস করেছিলাম, এখানেও সেম কাজটা করবা। বি এর সাথে, বি মানে তুমি নর্মাল ব্যাগ জানো না, বা আমরা এটা এভাবে করি। ওইখানে এফ আর করেছি না, এখানেও সেম। বি মানে কি নর্মাল ব্যাগ, আর ওমেগা সমান মানে কি কৌণিক ব্যাগ। তাহলে আর গুণ করে দাও এদিকে, আর গুণ করলে আমরা এই যে কনভার্সন সূত্রটা পেয়ে যাচ্ছি বি ইজ ইকুয়াল টু আর ওমেগা। হ্যাঁ বি ইজ ইকুয়াল টু আর ওমেগা, মানে নর্মাল কৌণিক ব্যাগ, রৈখিক ব্যাগ থেকে যদি কৌণিক ব্যাগ বের করতে যাও বি ইজ ইকুয়াল টু আর ওমেগা সূত্রটা দিবা। ওকে, জাস্ট সিম্পলি আর গুণ করে দেওয়া ওমেগার সাথে, এই আর কি। তাহলে ওমেগার মান 2π/n, এটা তুমি বের করবা নিজের মতো করে, যেভাবে বের করতে বললাম। হ্যাঁ এখানে দেখিও না কীভাবে বের করছো, ওইভাবে বের করবা। 200 কত জানি আসবে, আর এর মান তো জানো দেওয়া আছে, সো বের করবা। প্রান্তিক বেগ কত, প্রান্তের বেগ, রৈখিক বেগ কত, এটা। ওকে, এরপর একটা ইন্টারেস্টিং মূলত আমাদের নিরাপদে বাঁক নিতে পারবে কি না। হ্যাঁ তো গাড়িটার সর্বোচ্চ বেগ কত দেওয়া আছে এখানে, কতটুকু বেগে চলতেছে সে, 3600 kg/ms ইনভার্স ব্যাগে। তোমাকে কিন্তু গাড়িটার ব্যাগ দেওয়া নাই, খেয়াল করিও। গাড়িটার কি দেওয়া নাই, ব্যাগ দেওয়া নাই। হ্যাঁ গাড়িটার ব্যাগ দেওয়া নাই। আমরা ম্যাথটা কীভাবে সলভ করব, দেখো নিরাপদে বাঁক নিতে পারবে কি না। ধরো ওই রাস্তার গায়ে, রাস্তায় লেখা থাকে না, দেখো না রাস্তার মধ্যে এরকম একটা সাইনবোর্ডে লেখা থাকে, এখানে এই রাস্তার সর্বোচ্চ গতিবেগ হলো 60 কিলোমিটার/আওয়ার। মানে হলো ওই রাস্তার মধ্যে, ওই বাঁকের মধ্যে তুমি 60 কিলোমিটার/আওয়ারের চাইতে বেশি গাড়ি চালাইতে পারবা না। চালাইলে কি হবে, দুর্ঘটনা হবে। সো এখানেও সেম, তুমি আগে দেখো যে এই রাস্তার সর্বোচ্চ গতিবেগ কত, তাহলে আমরা বের করব। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি কী বের করব, এই রাস্তার ভ্যালোসিটি অফ ম্যাক্স, সর্বোচ্চ গতিবেগ কত সেটা বের করব। মানে ওই রাস্তার গায়ে কত লেখা আছে, এক কথায় ওই রাস্তার সাইনবোর্ডে কত লেখা আছে এটা বের করব। বের করে এবার এই গাড়িটা কত বেগে চলতেছে এটা বের করব। এই গাড়িটা কত বেগে চলতেছে এটা বের করে দেন যাচাই করব ওই গাড়িটা কি বেশি বেগে চলতেছে ওইটা চাইতে নাকি কম বেগে। যদি দেখো যে এখানে সর্বোচ্চ গতিবেগ তুলতে পারবা 70 লাইক, কিন্তু গাড়ি চালাচ্ছে 100, তাহলে অবশ্যই দুর্ঘটনা ঘটবে, তাই না? সো আমাদের কাজ হলো দুইটা ব্যাগ নিয়ে যাচাই বাছাই করে, একটা হলো ওই রাস্তার মধ্যে ব্যাগটা কত সর্বোচ্চ এবং গাড়িটা চলতেছে কত বেগে। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখো ওই রাস্তার মধ্যে গাড়িটা কত বেগে চলতেছে সেটা ডিরেক্ট বলা নাই, কিন্তু ভরবেগ জানা আছে, তাই না? দেখুন ভরবেগের সূত্র কি জানো, ভরবেগের সূত্র হচ্ছে ভর গুণন ব্যাগ। হ্যাঁ এখন তোমার তো ভর জানা আছে, তাহলে ভর জানা থাকলে তাহলে ব্যাগ সমান কী হবে, ব্যাগটা যদি এই পাশে রাখো তাহলে ভরটা যদি এই পাশে নিয়ে আসো ভরটা ভাগ হয়ে যাবে না। তার মানে ভরবেগ থেকে যদি ভরটা ভাগ করে দাও তাহলে তুমি ব্যাগ পেয়ে যাবা, তাই না? তার মানে আমরা ব্যাগটা বের করতে পারি খুব সহজেই। এখন আমাদের কাজ হলো ওই রাস্তায় সর্বোচ্চ গতিবেগটা বের করা, বি অফ ম্যাক্স বের করা, তাই না? সো বি অফ ম্যাক্সটা আমরা কীভাবে বের করতে পারি, এটা আমরা হাফ অফ এম বি স্কোয়ারের সূত্র জানি, বা 10⁻⁴ আর জি এর সূত্র জানি। খেয়াল করো, তুমি আগে রাস্তাটা আঁকবা, রাস্তাটা না আঁকলে বুঝবা না। এই যে রাস্তাটার মধ্যে এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে রাস্তা তৈরি করলা, আর তাহলে এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায় কিন্তু। হ্যাঁ এখানে একটা সমকোণী, আমার আঁকাটা সঠিক হয় না যদিও, এই যে এরকম একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, রাস্তাটা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। সমকোণী ত্রিভুজের মধ্যে এইচ মানে হলো তুমি রাস্তাটা কতটুকু উঁচুতে উঠলা, আর এই ডি মানে হচ্ছে আমাদের এই রাস্তার প্রশস্ততা কতটুকু। হ্যাঁ সো আমাদের ডি এর মান হলো 5 মিটার, আর রাস্তার কতটুকু উচ্চতা তুললাম মাটি থেকে 0.2 সাইন থিটার সূত্র দিলাম আমরা এখানে। কেন, আমাদের টিটার বিপরীত, বা আমরা জানি এখানে অতিভুজ বাই ভূমি, তোমার লতি লম্বা বাই অতিভুজ, এই যে এটা হচ্ছে তোমার টিটা, যদি এটা ধরো তাহলে লম্বা হচ্ছে এটা, সরি
টিটা যদি এটা ধরো তাহলে লম্ব হচ্ছে এটা, আর অতিভুজ হচ্ছে এটা, তাহলে লম্ব অতিভুজ দিলা। সো সাইন টিটা, টিটার মানটা বের করলা, কেমন? তাহলে এটা হচ্ছে নর্মাল সূত্র, ত্রিকোণমিতির সূত্র দিয়ে অ্যাপ্লাই করলাম আমরা এখানে, মানে বেশি কিছু করি নাই। এই যে এখানে দেখো, এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে টিটা, তাহলে সাইন টিটার সূত্র দাও, লম্ব বাই অতিভুজ, তাহলে 5/0.2। ওকে, এই যে লম্ব বাই অতিভুজ, তাহলে 0.2/5, ও তো লম্ব তো 0.2। টিটা মানটা বের করবা। টিটা মান বের করে আমরা ওই যে সর্বোচ্চ বেগ বের করার সূত্র একটাই শুধু, tan θ = v²/rg, tan θ = v²/rg। এখানে v মানে হলো আমাদের সর্বোচ্চ বেগ, আর rg মানে তো জানো, আর মানে হলো ব্যাসার্ধ, g মানে হলো 9.8, tan θ, টিটার মানটা বের করছো, বের করে দেখো যে সর্বোচ্চ বেগ কত। এখন সর্বোচ্চ বেগ তুমি জানো। এখন আরেকটা কাজ আমাদের বাকি রয়ে গেছে, ওই গাড়িটার রাস্তায়, ওই তোমার রাস্তায় ওই গাড়ির ব্যাগটা সরাসরি দেওয়া নাই, তাহলে কীভাবে সরাসরি বের করতে বললাম, জাস্ট ভরবেগকে ওই ভর দ্বারা ভাগ করে দিবা, ব্যাগ পেয়ে যাবে। এই যে এখানে কাজটাই করছে, এই ভরবেগকে ভর দ্বারা ভাগ হয়েছে 6, তাহলে ওই গাড়ির সর্বোচ্চ, ওই রাস্তার সর্বোচ্চ বেগ হচ্ছে 7 বাট তুমি গাড়ি চালাচ্ছ 6, অবশ্যই নিরাপদে ভাগ নিতে পারবা। বুঝছো কিনা এটা? জি বুঝছি। এই টাইপের ম্যাথ পাবা, হ্যাঁ, বারবার বলতেছি, প্র্যাকটিস করবে এগুলো, বেশি বেশি প্র্যাকটিস করবে। এই যে সেম আরও একটা আসছে দেখো, সিলেট বোর্ড 2025 আসছে, ভালো মতো প্র্যাকটিস করবে। ব্যাংকিং কোন রিলেটেড, এই যে জাস্ট এখানে কোনো সূত্র আসবে না তোমার, ওই যে আঁকবা, এটা না আঁকলে বুঝবা না তুমি। এই যে আঁকবা, একে লতি বাই ভূতি, তোমার সাইনটিটার সময় লতি, লম্বাবে অতিভুজ, শেষ, বসা দিলে ব্যাংকিং পেয়ে যাবা। আর নিরাপদে ভাগ নিতে পারবে। এখানে কীভাবে ডিসিশন নিব, tan θ = v²/rg, v² মান বের করলে আমরা ডিসিশন নিতে পারবো, ঠিক আছে? এই আর কি। আর আমাদের এই টাইপের ম্যাথ তোমরা 9-10-এ করেছো, এই জন্য আমি এটা দেখাচ্ছি না, বাট আশা করি পারবা। তারপর আমি একটু ব্রিফ করে দিই, খেয়াল করো। দিনাজপুর 2025, দুইটি বস্তু মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো। এদের বর যথাক্রমে 20 কেজি এবং 10 কেজি। প্রথম বস্তুটি 100 km/h বেগে বাম থেকে ডান দিকে, এবং দ্বিতীয় বস্তুটি ডান থেকে বাম দিকে 50 km/h বেগে চলছে। সংঘর্ষের পরে বস্তুটি মিলিত একই বেগে বাম থেকে ডানে দিকে চলছে, হ্যাঁ, মানে একই বেগে বাম থেকে ডানে গেছে, মানে প্রথম বস্তু যেদিকে গেছে ওইদিকে আর কি। দুটি বস্তু সম্মিলিত বেগ বের করো। আচ্ছা, সম্মিলিত বেগ আমরা সূত্র কি জানি, m1 u1 + m2 u2, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। কোনো দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে সংঘর্ষের পূর্বে বস্তুদের ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে বস্তুদের ভরবেগের সমষ্টির যোগফল সমান হয়, তাই না? সো আমরা এই কাজটা করলাম, m1 u1 + m2 u2 = m1 v1 + m2 v2। যেহেতু এখানে সম্মিলিত বেগ, মানে দুইটা বস্তু একই বেগে চলবে সংঘর্ষের পরে, এই জন্য b কমন নিয়ে m1 + m2 লিখেছি আর কি, তাই না? এখানে আলাদাভাবে আমরা কিন্তু কোনো কাজ করি নাই, সূত্র একই, হ্যাঁ, জাস্ট বিটা কমন নিয়েছি। যেহেতু v1ও যে কথা, v2 একই কথা, কারণ বস্তু দুটো পাশাপাশি চলবে, একই বেগে চলবে, সম্মিলিতভাবে চলবে। সো যেটাই v1 ওইটাই v2, সো এই জন্য আমরা শুধু b বললাম আর কি, mটা কমন নিয়েছিলাম। এখানে বিটা বের করবা, সিম্পল কাজ, একদমই সহজ। তবে ভুল করার চান্স থাকে হচ্ছে এই জায়গাটাতে, তোমাকে বলে দিছে প্রথম বস্তু হচ্ছে বাম থেকে ডান দিকে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় বস্তুটা তার উল্টা দিক থেকে আসতেছে। তার মানে একটাকে যদি পজিটিভ ধরো, অপরটাকে তুমি নেগেটিভ ধরবা, ঠিক আছে? এটা হচ্ছে ডিরেকশন বিপরীত হওয়ার জন্য, দিক বিপরীত হওয়ার জন্য একটা পজিটিভ হলে অপরটা নেগেটিভ। ওকে, আচ্ছা গেল। দ্বিতীয়টা কি বলতেছে, যে দুটি বস্তুর সম্মিলিত বেগ বাম থেকে ডানে যদি এত km/h হয়, সংঘর্ষটি কোন ধরনের? আমরা সংঘর্ষ দুই রকমের জানি, একটা হচ্ছে সংরক্ষণশীল, একটা হচ্ছে অসংরক্ষণশীল। তো আমরা সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল এটা কীভাবে বুঝবো? জাস্ট গতিশক্তি সংরক্ষিত হচ্ছে কিনা এটা বের করবো। তাহলে আমরা সংঘর্ষের পূর্বে গতিশক্তি বের করবো, যে ½ m1 u1 স্কোয়ার, ½ m2 u2 স্কোয়ার। সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করবো, ½ m1 v1 স্কোয়ার m2 v2 স্কোয়ার। বাট যেহেতু এখানে সব মিলিত বেগ বলছে, এজন্য আলাদা আলাদাভাবে লিখি নাই, আমি b1 b2 দুটাকে v হিসেবে প্রকাশ করেছি এখানে, ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে গতিশক্তির সূত্র, জাস্ট ওখানে ছিল ভরবেগের সূত্র m1 u1 + m2 u2, এখানে ছিল গতিশক্তির সূত্র ½ m1 u1 স্কোয়ার m2 u2 স্কোয়ার, তাই না? সো আমরা দুটা বের করলাম, তোমার সংঘর্ষের পূর্বে বের করলাম, পরে বের করলাম। আর মাইনাস দিতে ভুলবা না, হ্যাঁ, একটা অপরটার বিপরীত বেগ কিন্তু। সো বাকিটুকু তো বুঝতেছো, যেহেতু সমান হয় নাই, এটা আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে, ঠিক আছে? সংরক্ষণশীল হবে না এটা। এগুলো মোটামুটি আমরা পারবো। গুণন গতিশক্তি যে = ½ i², হ্যাঁ, তোমার নর্মাল গতিশক্তি কি ½ mv² না, গুণন গতিশক্তি হলে i বসাবে m এর জায়গায়, ওমেগা যায় b এর জায়গায় ওমেগা বসাবে, এগুলো বললাম, ঠিক আছে? আমাদের মোটামুটি যে কয়েকটা টাইপ ছিল এগুলো আমি কভার দিলাম, বাকিটুকু তোমরা প্র্যাকটিস করবা, এই যেগুলো বললাম কিন্তু, হ্যাঁ, এগুলো লাগবে না তো আমাদের, যেটা এখানে এটা একটু দেখতে পারো, আমরা এগুলা বেসিক কনসেপ্টে পড়েছিলাম মূলত। এই যে সাইকেল আরোহীর দেখো
যখন সে এরকম একটা টিটা অ্যাঙ্গেলে সাইকেল চালায় ভূমির সাথে আর কি, তখন তার ওজনটা হচ্ছে নিচের দিকে থাকে, W=mg। এই ওজনটাকে প্রশমিত করে এই ব্যাগের উলম্ব অংশটা, কারণ আমরা জানি হলো কি, এই যে যখন সে আরোহী এরকম নিচের দিকে একটা বল দেয় সাইকেলের চাকাটা, সে উপরের দিকে একটা আর পায় না, এই যে খেয়াল করা আর উপরের দিকে আর পাইছে, এই আরের দুটো অংশ থাকে, একটা হচ্ছে আর সাইন টিটা, একটা হচ্ছে আর কস টিটা। এই আর কস টিটা হচ্ছে mg এর সমান হবে, মানে তার ওজনটাকে ধরে রাখবে, কথা বুঝছো? তাহলে আর কস টিটা mg, আর সাইন টিটা হচ্ছে তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, কেন্দ্রমুখী বলের যোগান দিবে। আর সাইন টিটা mv²/r। সো এখন তুমি চাইলে যে কোনো সূত্রে যাইতে পারো, এই আর কস টিটা mg এখানে ইউজ করছে আর কি। ওকে, পরবর্তীগুলো একটু দেখবা, পারবা দেখলেই। আর ω, এগুলো একটু দেখিও, হ্যাঁ। সবগুলোতে একদম 100% কমন পাবা না, একটু এদিক ওদিক আসবে, তবে কনসেপ্টটা কি, তোমাকে জড়তার সূত্র, তারপর কৌণিক গতিশক্তি, কৌণিক বল, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কৌণিক ব্যাগ, মোটামুটি রিলেটেডই পাবা। এর বাইরে যে অন্য আহামরি কোনো সূত্র আসবে এমন না, মোটামুটি কমনের মধ্যেই থাকবে। এই যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র, তারপর হচ্ছে ব্যাংকিং কোণ, এই যে ভরবেগ রিলেটেড, এরকমই পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? সো এখন কাজ হলো বেশি বেশি প্র্যাকটিস করা। ওকে, ভালোভাবে শেষ করো, হ্যাঁ। এইগুলা পড়ার জন্য আর সময় পাবে না, সেকেন্ড ইয়ারে চাপ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে সহজ সহজ অধ্যায়গুলো পড়েছিলাম তোমার ফার্স্ট ইয়ারে, বাট সেকেন্ড ইয়ারে নতুন নতুন বড় বড় অপরিচিত অধ্যায় পড়ব। তাপগতিবিদ্যা, আধুনিক পদার্থবিজ্ঞান, তোমার ভৌতালিক বিজ্ঞান, এগুলা তোমরা আগে কখনোই পড়ো নাই। এখানে যে রাশিগুলো আমরা ইউজ করবো, যে সূত্রগুলো আমরা ইউজ করবো, এগুলো আগে কখনোই তোমরা এগুলোর সাথে পরিচিত না। সো সেকেন্ড ইয়ারে ফিজিক্স প্রথম পত্র বলো, রসায়ন প্রথম পত্র বলো, এগুলো ধরা ছোঁয়ারও সময় পাবে না। ফার্স্ট ইয়ারে যেমনটা রিল্যাক্স ছিলা, সেকেন্ড ইয়ারে এমনটা নাও হতে পারে, খুবই চাপের মধ্যে যেতে হবে। সো এমনভাবে শেষ করে রাখো যেন টেস্ট পরীক্ষার আগে একবার চোখ বোলালেই পারো, ঠিক আছে? এগুলা যে কয়েকদিন সময় পাচ্ছ পরীক্ষার জন্য এমনভাবে পড়ো যাতে একবারে এসএসসির জন্য 80% 70% পড়া হয়ে যায়। এতে যেমন তোমার সেকেন্ড ইয়ারটি স্মুথলি রান করতে পারবা, তারপর পরীক্ষা ভালো হবে, বেশি ভালো মতো শেষ করলে। প্রথম তোমার রিওয়ার্ড হচ্ছে এটা, প্রথম রিওয়ার্ড হচ্ছে পরীক্ষাটা ভালো হবে তোমার, হ্যাঁ, পরীক্ষা ভালো হবে। দ্বিতীয় রিওয়ার্ড হচ্ছে তোমার প্রিপারেশনটা ভালো হবে। সামগ্রিক পদার্থবিজ্ঞান প্রথম যদি তোমার দখলে থাকে, তাহলে সেকেন্ড পত্রের মধ্যে তুমি ভালো ফোকাস দিতে পারবা, সেকেন্ড ইয়ারটা তুমি স্মুথলি রান করতে পারবা। বাট তুমি যদি প্রথম পত্রের মধ্যে ইনকমপ্লিট রেখে যাও, দ্বিতীয় পত্রের মধ্যে তুমি বেশ প্যারা খাবা, দ্বিতীয় পত্র শেষ করতে গিয়ে তোমার খবর হয়ে যাবে। কারণ কোন দিকে ফোকাস করবা তুমি, এমনিই তো পড়া অনেক বেশি, চাপ অনেক বেশি, আর সময়ের অনেক আগেই তোমাদের পরীক্ষা হবে। নর্মালি যে 2 বছর দেওয়ার কথা, 2 বছর কখনোই পাবা না। দেখবা যে প্রি টেস্ট যেখানে 5 মাস দেওয়ার কথা, ওইখানে হয়তো 3 মাসের মধ্যে প্রি টেস্ট নিয়ে নিচ্ছে, হ্যাঁ। মানে নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে তোমাকে ফুল এইচএসসির পড়াশোনা শেষ করতে হবে, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, সব পড়া। সো সামনের সময়টা আরও অনেক কঠিন, ভালো মতো করে শেষ করো, যাতে যা পড়তেছো ওটা এমনভাবে পড়ো যাতে এটা পরে না পড়লেও হয়, একবার দেখে গেলেও হয়, এমনভাবে পড়ো, কথা বুঝছো? ফিজিক্স ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার ওই আমাদের রসায়ন ফার্স্ট পেপার বলো, এই সাবজেক্টগুলো অনেক মানে তোমার প্যারা দিবে যদি এখন শেষ করে না রাখো আর কি, হ্যাঁ। কারণ দ্বিতীয় পত্রিকাগুলো ধরারও সময় পাবে না, চিন্তার ভাবনারও করার সময় পাবে না যে তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে কোনো একটা অধ্যায় রয়ে গেছে, এটা শেষ করতে হবে, এটা চিন্তারও সময় পাবে না, এত চাপে রাখবো, ঠিক আছে?